কেন্দ্র আর পশ্চিমবঙ্গের আর্থিক সমীকরণ নিয়ে আলোচনা তো সবসময় বেশ গরম, তাই না? আজ আমরা এমন একটা তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ব্রিফিংয়ের গভীরে ঢুকতে চলেছি, যেখানে উঠে এসেছে বেশ কিছু ভারী এবং মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পরিসংখ্যান। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আসল বিষয়ে ঢোকা যাক। আজকের এই বিশ্লেষণে মূলত 4টে ধাপ থাকছে। প্রথমে দেখব এই ব্রিফিংয়ের প্রেক্ষাপট, তারপর দুই ভিন্ন আমলের অর্থ বরাদ্দের একটা তুলনামূলক আলোচনা, এরপর বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের একেবারে খুঁটিনাটি পরিসংখ্যান, আর সবশেষে রাজ্যের ভবিষ্যৎ অর্থনীতির রূপরেখা। 1 নম্বর পর্ব, ব্রিফিংয়ের প্রেক্ষাপট। আর এর শুরুটা হচ্ছে একেবারে সদ্য সমাপ্ত নীতি আয়োগের বৈঠকের রেশ ধরে। নীতি আয়োগের ওই বৈঠকের পরপরই এক সাংবাদিক সম্মেলনে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন ওঠে, রাজ্যের কি সত্যিই কোনো বিশেষ আর্থিক প্যাকেজ প্রয়োজন? আর জানেন তো, ঠিক এই একটা প্রশ্নের সূত্র ধরেই বেরিয়ে আসে একের পর এক পরিসংখ্যান। দাবি করা হয় অতীত সরকারগুলোর গাফিলতির কারণে এই রাজ্যের প্রায় 11 কোটি নাগরিক, হ্যাঁ ঠিকই শুনছেন, 11 কোটি মানুষ কেন্দ্রের নানা প্রকল্পের সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছেন। তবে এই আর্থিক হিসেব নিকেশে ঢোকার আগে একটা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং মোড় আছে। বাংলাদেশ সীমান্তে পুশ ব্যাক নিয়ে একটা প্রশ্ন করা হলে বক্তা কিন্তু সেটা সুকৌশলে এড়িয়ে যান। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আন্তর্জাতিক সীমান্ত তো 5টা রাজ্যের সাথে যুক্ত, তাই এটা সম্পূর্ণভাবে বিদেশ মন্ত্রকের দেখার বিষয়। ব্যাস, এই বলে তিনি পুরো ফোকাসটাই আবার রাজ্যের অর্থনীতির দিকে ঘুরিয়ে দেন। 2 নম্বর পর্ব। এবার আমরা দুই ভিন্ন দশকের কেন্দ্র থেকে পাওয়া অর্থ বরাদ্দের একটা সরাসরি তুলনা দেখব। একেবারে শীর্ষ স্তরের বরাদ্দের দিকে যদি তাকানো যায়, তাহলে একটা বিশাল, আক্ষরিক অর্থে বিশাল পার্থক্যের দাবি চোখে পড়বে। বলা হচ্ছে 2004 থেকে 2014 পর্যন্ত পূর্ববর্তী সরকারের আমলে রাজ্য মোট পেয়েছিল 2,65,000 কোটি টাকা, আর অন্যদিকে দাবি করা হচ্ছে 2014 থেকে 2025 মার্চ পর্যন্ত বর্তমান সরকার বরাদ্দ করেছে প্রায় 12 লক্ষ কোটি টাকা। পার্থক্যটা ভাবা যায়, একেবারে আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, এই যে এত বড় একটা সংখ্যার কথা বলা হলো, সেটাকে একটু নির্দিষ্ট প্রকল্পের হিসেবে মিলিয়ে দেখা যাক। প্রধানমন্ত্রী আবাস যোজনার কথাই ধরুন। দাবি করা হচ্ছে পূর্ববর্তী সরকারের 4,660 কোটি টাকার বিপরীতে বর্তমান সরকার রাজ্যে 40 লক্ষ বাড়ির জন্য মোট 30,000 কোটি টাকা দিয়েছে। জাস্ট স্কেলটা একবার ভেবে দেখুন। 3 নম্বর পর্ব। এতক্ষণ তো আমরা ম্যাক্রো বা বড় ফিগারগুলো দেখলাম, এবার চলুন একটু মাইক্রো লেভেলে, বিভিন্ন প্রকল্পের নির্দিষ্ট পরিসংখ্যানগুলো ঘেটে দেখি। 1,43,00,000। বক্তার দাবি অনুযায়ী ঠিক এতগুলো পরিবারকে সম্প্রতি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য উদ্যোগের সাথে নতুন করে যুক্ত করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য খাতে কেন্দ্রের অবদানের একটা বেশ বড়সড় উদাহরণ হিসেবেই এই সংখ্যাটাকে তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য খাতের পাশাপাশি উঠে এসেছে সৌরবিদ্যুৎ উদ্যোগের কথাও। দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা নামের এই প্রকল্পটি এখন রাজ্যে বেশ জোর কদমে চলছে। বলা যেতে পারে এটা রাজ্যে কেন্দ্রের ক্রমশ বাড়তে থাকা উপস্থিতিরই আর একটা বড় প্রমাণ। আর এবার আসি একটা অত্যন্ত গুরুতর এবং চাঞ্চল্যকর অভিযোগে। জল জীবন মিশন প্রকল্পের এই 27,000 কোটি টাকা নাকি পুরোপুরি লুট হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বক্তা সরাসরি অভিযোগ করেছেন যে গ্রামে গ্রামে জলের পাইপ তো বসানো হয়েছে, কিন্তু বাস্তবে মানুষ নাকি এখনো এক ফোঁটাও জল পাননি। তবে ওই যে বললাম, একদিকে অভিযোগ, অন্যদিকে নতুন প্রতিশ্রুতি। দাবি করা হয়েছে জল বন্টনের এই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্যই আগামী অর্থবর্ষের জন্য 39,000 কোটি টাকার একটা একেবারে নতুন চুক্তি স্বাক্ষর করা হয়েছে। কর্মসংস্থান নিয়েও কিন্তু বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উঠে এসেছে, যেমন 100 দিনের কাজের জন্য নাকি সম্প্রতি 700 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। এছাড়া প্রান্তিক শ্রমিকদের জন্য বিকশিত ভারত উদ্যোগের অধীনে নতুন 125 দিনের কাজের প্রকল্পের ঘোষণাও করা হয়েছে, আর সাথে 2026-27 সালের জন্য 8,500 কোটি টাকা বরাদ্দের দাবিও রয়েছে। এবং শেষ পর্ব, 4 নম্বর, ভবিষ্যৎ রূপরেখা, যেখানে আমরা দেখব আগামী দিনের অর্থনৈতিক দর্শন এবং সম্ভাবনাগুলোকে ঠিক কিভাবে তুলে ধরা হচ্ছে। একটা খুব পরিচিত রাজনৈতিক শব্দবন্ধ এখানে ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে আপনারা ডাবল ইঞ্জিনের স্বাদ পাচ্ছেন, আর 2027 সালের 31 মার্চের মধ্যে জনগণ নিজেরাই এর প্রচারক হয়ে উঠবেন।
কেন্দ্র এবং রাজ্যের মধ্যেকার সম্ভাব্য সমন্বয় বোঝাতে এই কথাটা খুব জোর দিয়ে বলা হয়েছে। আর এই যে স্বপ্নের ভবিষ্যৎ অর্থনীতি, এর একেবারে মূল মন্ত্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে আত্মনির্ভরতাকে। অন্যের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে ভোকাল ফর লোকাল মন্ত্রে রাজ্যের অর্থনীতিকে নিজের পায়ে দাঁড় করানোই নাকি এখন প্রধান লক্ষ্য। এত বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের দাবি, এত সব নতুন প্রকল্প আর এই আত্মনির্ভরতার স্বপ্ন, সব শেষে আমাদের একটাই প্রশ্ন কিন্তু ভাবিয়ে তোলে, এই অর্থগুলো বাস্তবে রাজ্যের অর্থনীতিতে ঠিক কতটা আর কিভাবে প্রভাব ফেলবে? খাতা কলমের হিসেব আর বাস্তবের এই সমীকরণ আগামী দিনে ঠিক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। আজকের এই বিশ্লেষণ আপাতত এখানেই শেষ করছি। আশা করি এই তথ্যগুলো আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে।